এ হেন বিভীষিকাময়ীকে একেবারে ঘরের মধ্যে দেখে দুরন্ত নন্দ ভয় কাট একেবারে। নড়াচড়ার ক্ষমতা পর্যন্ত নেই। শুধু ও নয়, নিজের মেয়ে বাসনার কাছেও নিতান্ত অস্বাভাবিক লাগলো ব্যাপারটা। ফ্যালফ্যাল করে চেয়ে রইল সেও। চারুবষ্টমীও তেমনি অবাক। মুখে কথা নেই খানিকক্ষণ। তারপরে বিস্ময়ে ভেঙে পড়ল একেবারে। কার মুখ দেখে উঠেছে বা সূর্য কোন দিকে উঠেছে, তরল উচ্ছ্বাসে সেই সংশয়। চাটাই পেতে বসতে দিল, নিজেও বসল। কিন্তু ভিতরে ভিতরে এই আকস্মিক আবির্ভাবের দরুন উতলা একটু চারুবষ্টমীও। ছেলেটা উঠে পালিয়েছে ততক্ষণ, তার পিছনে ক্ষুদ্র সঙ্গিনীটিও। নন্দিনী বসল, কোলের মেয়েটাকে সামনে শুইয়ে দিলে। তারপর বলল, মেয়ে কার মতো দেখতে হয়েছে বলো দেখি। প্রশ্ন শুনে চারুবষ্টমী হতভম্ব। নন্দিনীর উদ্গ্রীব চোখে চোখ পড়তে মনে হলো তার একটা জবাবের পরেই যেন অনেক কিছু নির্ভর করছে। মাথায় গণ্ডগোল দেখা দিল কি না চোখেতে সেই সন্দেহ হলো। কিন্তু না, আজ বরং সুস্থ মনে হচ্ছে ওকে, স্বাভাবিক লাগছে। নন্দিনী আবার জিজ্ঞাসা করল, তোমরা নাকি বলো আমাদের দুজনের মতো দেখতে হয়েছে? জবাবের সুতোটা এবারে ধরে ফেলল চারুবষ্টমী। মেয়ের সামনে বসে আনন্দে চুলচেরা বিশ্লেষণ করে দিল সে। মেয়ের কোন অঙ্গ হুবহু নন্দিনীর মতো, আর কোন অঙ্গ হুবহু বাপের মতো। শেষে তাকে খুশি করার জন্যই তরল মন্তব্য করল, এখন চেহারাটা অমন দুমড়নো পাকানো হলে কি হবে, নতুন বয়সের কালে চেহারাটা ভালোই ছিল বলতে হবে গোসাইয়ের। সেই ভালোটুকুই মেয়ের মধ্যে এসেছে। নন্দিনী হাসছে একটু একটু। তার মুখে হাসি এই প্রথম দেখল চারুবষ্টমীও। তুষ্টির হেতু বুঝল না, আর নিজেও কেন জানি পরিতুষ্ট হলো না খুব। তবু হাসি মুখে ঠাট্টা করলো আবার, বড় মেয়েটা তোমার আদল পেয়েছে খানিকটা, এই মেয়েটা তোমাদের দুজনের। এরপরে যেটা আনবে সেটা শুধু গোসাইয়ের মতো হবে দেখতে, সমান সমান ভাগ। লঘু কৌতুকের কোনো তাৎপর্য ছিল না, কিন্তু তবু শোনা মাত্র নন্দিনী বিমূঢ় মুখে ফ্যালফ্যাল করে চেয়ে রইল তার দিকে। যা সে ভাবেনি কখনো, অথচ ভাবার মতো এমন কোনো কথাই শুনল যেন। কি বলতে কি বলে ফেললো ভেবে মনে মনে চারুবষ্টমী নিজেই ঘাবড়ে গেল আবার। নন্দিনী চলে যাবার 10 মিনিটের মধ্যে পরাণ চাটুর্যে এসে হাজির। পিছনের জঙ্গলের ছায়ায় বসে বাঁশ যাচ্ছিল। মেয়ে কোলে করে নন্দিনীকে বষ্টমীর ঘরের দিকে যেতে দেখেছে, ঘরে ঢুকতেও দেখেছে। ও এসেছিল দেখলাম। চারুবষ্টমীও নিমিষ্ট মনে ভাবছিল কিছু, সামলে নিয়ে সহজ মুখেই অভ্যর্থনা জানালো, বসো, অত হাঁপাচ্ছ কেন? খারাপ খবর কিছু নয়। পরাণ চাটুর্যে সত্যি হাঁপাচ্ছিল না, তবে আগ্রহ গোপন করতে পারছিল না, সেটা ঠিক। বিরক্তি চেপে আবার জিজ্ঞাসা করলো, কেন এসেছিল? ছোট মেয়ে তোমাদের দুজনের মতো দেখতে হয়েছে কি না জিজ্ঞাসা করতে। পরাণ চাটুর্যের চোখে নীরব প্রতীক্ষা, আরও কিছু শুনতে চায়। চারুবষ্টমী মুখ টিপে হাসতে লাগলো। তারপর বলল, মেয়ের মুখে তোমাদের দুজনের মুখ ভাগাভাগি করে বসানো বলতে খুশি হয়ে চলে গেল। খুশি হয়ে চলে গেল পরাণ চাটুর্যেও। নন্দিনীর খুশির কারণটা সুস্থ বা স্বাভাবিক কিনা তাও জানে না। এই একই প্রসঙ্গে ওর মুখ থেকে দীর্ঘদিনের একটা নির্লিপ্ত অথচ কঠিন ছায়া অপসৃত হতে দেখেছে নিজের চোখে। চমক ভাঙা তন্ময়তার সে প্রথম যেন মেয়েকে দেখেছে চেয়ে চেয়ে। যত অস্বাভাবিকই হোক, ওই পরিবর্তনটুকুই সুবাঞ্ছিত পরাণ চাটুর্যের কাছে। সে শুধু ভাবল মেয়েলি সংস্কার বা বিশ্বাসের ব্যাপার হবে কিছু একটা। সানন্দে বাইরে থেকে ঘরের মধ্যে উকি দিল সে। যা দেখল তাও আবার প্রত্যাশিত নয় খুব। মেয়েটা মেঝেই শুয়ে হাত পা ছুঁড়ে তারস্বরে কাঁদছে। তার সামনেই নন্দিনী বসে আছে নিষ্পলক মূর্তির মতো। এই জগতেই নেই যেন আর। মেয়ের কান্না কানে যাচ্ছে কিনা সন্দেহ। কিছু একটা ভাবনায় তন্ময় একেবারে। কি ভেবে পরাণ চাটুর্যে ঘরে ঢুকলো না, চুপচাপ বাইরে চলে এলো। একদিনে আর বেশি ঘাটাঘাটি করতে যাওয়াটা সঙ্গত বোধ করল না সে। এটুকুই সুলক্ষণ। নন্দিনী এবার বদলাবে বোধ হয়। গানের আসরটি অন্য দিনের চেয়ে বেশি জমেছে আজ। চারুবাষ্টমী রোজই একটু আধটু প্রসাধন করে আসরে এসে বসে। সেই প্রসাধনে বয়সের দাগ কিছুটা ঘোচে, বাকিটুকু মিলাই ঠোঁটের হাসিতে, চোখের কটাক্ষে আর রং মাতানো গানের তরঙ্গে। কিন্তু আজ এইটুকু ছাড়া আরও কিছু ছিল। শুকনো শিউলি বোটার গুঁড়ো গায়ে মেখে চান করেছে, মাথায় সুবাসিত তেল মেখে শীতের দুপাশে সযত্নে পাতা কেটেছে, অনেক যত্নে চন্দনের ফোঁটা কেটেছে, দুই গালে খুব হালকা করে লাল চন্দনের আভাস মিলিয়েছে।
খোপায় বেলের মালা জড়িয়েছে, গলায় মোটে গোড়ের মালা পড়েছে, বক্ষরেখায় চুলচেরা কাজল টেনেছে, দুই ঠোঁটে তাম্বুল রাঙা, হাঁটু মুড়ে দুলে দুলে গান গাইছে চারুবষ্টমী। বধূ যদি গেল বনে, শুনো ওগো সখী, চূড়া বেঁধে যাব চলে, যেথা কমল আখি। অঙ্গের দোলায় আর ভ্রুভঙ্গিতে বধূ সন্নিধান যাবার ঢেউ তুলেছে চারুবষ্টমী। তাম্বুলরাঙা অধরে হাসির ঝলক, কটাক্ষে বিদ্যুৎ। খোলের কাজ ঘেঁষে পরাণ চাটুর্যের মুখোমুখি বসেছে সে, গাইছে, পীড়িতা বলিয়া একটি কমল, রসের সাগর মাঝে, প্রেম পরিমল লুপ্ত ভ্রমর, ধাইল আপন কাজে। সঙ্গে সঙ্গে সরস ভ্রুভঙ্গিতে লুপ্ত ভ্রমরটি যে কে, সভাসজ্জনের কাছে সেও নালিশও ব্যঙ্গ করে দিল প্রায়। হেসে উঠল সকলে, বাহবা রব উঠল। আরও একটু কাজ ঘেঁষে আসতে চেষ্টা করলেন সূর্য হালদার। ভাবাবেগে দুলে দুলে গায়িকার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন। মহিম দারোগাও আসা শুরু করেছে। সে মাথা নাড়তেও জানে না, দুলতেও জানে না। তার চোখের তারায় নিঃশব্দে কামনার আগুন ঝরে শুধু। নবীন প্রবীণ সঙ্গীত রসিকের সমাবেশটি স্ফীতি লাভ করছে দিনে দিনে। ঘরে ঘরে আর জায়গা ধরে না, দাওয়াও ভরে ওঠে। এর মধ্যে কেউ কেউ গাইতেও জানে, কেউ কেউ আবার পরাণ চাটুর্যকে খোলের ওস্তাদ মেনেছে। পরাণ চাটুর্য লুব্ধ হয়ে উঠেছিল সত্যি কথায়। তার বাজনার মধ্যেও আজ যেন তাজা প্রাণের সাড়া উপলব্ধি করেছিল রসিকজনরা। পরাণ চাটুর্যের প্রাণে আজ আনন্দ ছিল। সে আনন্দের খবর কেউ রাখে না, শুধু চারুবষ্টমী রাখে। রাখে বলেই ভাবনা। সমস্ত বিকেল চারুবষ্টমী বিমনা ছিল আজ। মনের তলায় একটা নিরাপত্তাবোধের অভাব উকিঝুঁকি দিচ্ছিল থেকে থেকে। পরাণ চাটুর্যের সঙ্গে চারুবষ্টমীর পরোক্ষভাবে কোনো চুক্তি ছিল না। একমাত্র আসর বসানোটাই চুক্তি, আর কিছু না, কোনো বিনিময় না। চাটুর্যে ডেকেছে, সে এসে বসবাস করছে। সুবিধে না বুঝলে যে কোনো দিন চলে যেতে পারত, যে কোনো দিন চলে যেতে পারে। কিন্তু ভিতরে ভিতরে নিজের মূলধনের উপর আস্থা একটু কমে আসছিল চারুবষ্টমীর। সে মূলধন যৌবন, তাতে টান ধরেছে টের পাচ্ছিল। টান ঠিক না ধরলেও ধরবে শিগগিরই, সেই চিন্তার সময় অন্তত এসেছে। তাই তলায় তলায় নিরাপদ আশ্রয় একটা খুঁজছিল, তাতে সন্দেহ নেই। নইলে আসবে কেন? পুরুষ যাত্রার উপর তার শ্রদ্ধা, এমনকি বিশ্বাসও অনেক দিন গেছে। নন্দ কোলে আসার পরে তার ঘরের পুরুষটি বিচ্ছিন্ন হয়েছিল। বিচ্ছিন্ন করেছে এক নারী। চারুবষ্টমী অবাক হয়েছে এই জন্য যে সেই নারীর রূপও নেই, গুণও নেই। তাহলে কেমন করে সম্ভব হলো সেটা? কেমন করে সম্ভব হলো বুঝেছে। সম্ভব হয়েছে পুরুষ জাতের স্বভাবে, তার অভিজ্ঞতায়। সে জাত সহজে পোষ মানে না। তোলা শিকারে তার অরুচি। অনেক রূপসী রমণীর ঘরের পুরুষকে এরকম ভ্রমরের মতো অষ্টপ্রহর গুনগুনিয়ে উঠতে দেখেছে তাকে ঘিরে। অবজ্ঞা অবহেলাও তারা চন্দনের মতো কপালে মেখেছে। কিন্তু এই সবর্ণ দিনের মেয়াদ খুব দীর্ঘ নয়, সেটুকু বুদ্ধি চারুবষ্টমীর ছিল। তাই পরাণ চাটুর্যের ডাক পেয়ে নিষ্প্রিয়ভাবে দেখতে এসেছিল ঘর জোটে কিনা। পুরুষের আধিপত্যবিহীন নিরাপদ ঘর, সেই ঘরই পেয়েছিল এসে। দূর থেকে যেটুকু জানত, কাছাকাছি এসে আরও অনেক জেনেছে, জেনে নিশ্চিন্ত হয়েছে। পরাণ চাটুর্য গাঁজা খায়, খোল বাজায়, আর নিজের ঝোঁকে থাকে। এক নারীকে কেন্দ্র করে রোগগ্রস্তের মতো মোহগ্রস্ত হয়ে আছে লোকটা। যে নারীর আবার সমস্ত সত্তা বিমুখ ওই লোকটার প্রতি। চারুবষ্টমী নিশ্চিন্ত হয়ে মনে মনে হেসেছে প্রথম প্রথম। তার হৃদয়ের দক্ষিণ দুয়ারে পুরুষের পদার্পণ চিরকালের মতো বন্ধ। তবু চুক্তি থাক আর না থাক, ঘরের মূল্য হিসেবে যতই আসর বসাক, আসরের মূল্য হিসেবে এই এক পুরুষকে অন্তত কিছু দিতে হবে, সেটা স্বতঃসিদ্ধ বলেই জানত। কিন্তু এসে দেখল ওই পুরুষের ঘরের জীবনযাত্রা অস্বাভাবিক এক বিভ্রান্তির ঢেউয়ে এমন উলটপালট যে ব্যাধের নাকের ডগা দিয়েও নিশ্চিন্তে হরিণ ঘুরে বেড়াতে পারে। চারুবষ্টমী এ পর্যন্ত রমণীর একটা রমণীয় বাণও নিক্ষেপ করেনি লোকটার ওপর। গাঁজাখোর ওই পাকানো চেহারার পরে এমনিতেই কোনো নারীর কোনো রকম লোভ থাকার কথা নয়। পাশাপাশি বাস করে তাকে উস্কে তুললে উপদ্রব বাড়বে বই কমবে না। তাই একজনের বেলায় এই চেষ্টাটা চারুবষ্টমী এতদিন পরিহার করে এসেছে। আর পাঁচজন যারা আসরে আসে তাদের মোহটুকু বরং কাম্য। পরাণ চাটুর্য থাক আর না থাক, আসর টিকবে তাহলে। আসরের তৃষ্ণা তাদের যত বাড়ে তত মঙ্গল। দিনে দিনে বাড়ছেও। সূর্য হালদার কোন তাড়নায় অত দোলেন জানে।
মহিম তরফদারের চোখের ক্ষুধাও অগোচর নয়। প্রয়োজনে এদের বরং একটু আধটু প্রশ্রয় দিতে আপত্তি নেই চারুবৈষ্টমীর। এইটুকুর বিনিময়ে আশাতীত লাভের নজির তো তার হাতেই আছে। সূর্য হালদারের দেওয়া হীরের আংটিটা ডান হাতের মাঝের আঙুলে জলজল করছে, আর মহিম দারোগার গোপন আবেদনও সে নাকচ করে দেয়নি একেবারে। তার বাড়িতে এক সন্ধ্যায় আসর বসানোর আমন্ত্রণটাও বাতিল করেনি এখনও। কিন্তু এতদিনের এই নিরাপদ আসরের ভিতরটা আজ চারুবৈষ্টমী চোখের সামনে নড়ে চড়ে উঠল এক দফা। নাড়িয়ে দিয়েছে নন্দিনী। ভয় পরাণ চাটুর্যকে নয়, ভয় তাকে। এতদিনের এত গান বাজনা সত্ত্বেও যে এদিকে তেমন করে কখনো আকৃষ্ট হয়নি, লোকটা তার কারণ তেমন প্রশ্রয় পায়নি বলে নয়, প্রশ্রয় সে চায়নি, সম্পূর্ণ অন্য ঝোঁকে ছিল বলে চায়নি। চারুবৈষ্টমী সেটা একেবারে জানতো না এমন নয়, জানতো, কিন্তু এর আগে এমন করে উপলব্ধি করেনি কখনো। নন্দিনীর পরিবর্তন দেখে সে অবাক হয়েছিল, কিন্তু সে পরিবর্তনের আভাস পেয়ে পরাণ চাটুর্যের মুখে আনন্দ ছটা দেখে চারুবৈষ্টমী শঙ্কিত হয়েছে। তাই এতদিন যা করেনি আজ তাই করতে বসেছে সে। আসর জনতার মাঝে মুখোমুখি বসে শুধু একজনের উদ্দেশ্যে মোহ ছড়াতে বসেছে। আসরের ভিত রচনায় মন দিয়েছে। রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বের হেলা, কুলবতী সতী বুবতী জনাব পরাণ লইয়া খেলা। চারুবৈষ্টমীর ঠোঁটে হাসি, ভ্রুকুটিতে অভিযোগ, বাহুপল্লবে লঘু অসহিষ্ণুতার সুঠাম ছন্দ। রাত্রি গভীর, অন্ধকার। পরাণ চাটুর্যের চোখে ঘুম নেই। চাটায়ে শুয়ে এপাশ ওপাশ করছে। রাতে মাঝখানের এই আসর ঘরে আজকাল শোয় সে। গানের অনুষ্ঠান শেষ হয়েছে সেই কখন, কিন্তু এখনও যেন বাতাসে চারুবৈষ্টমীর খোপার আর গলার ফুলের মালার মৃদু গন্ধ মিশে আছে। চাঁদ ঢাকা মেঘের দরুন গরম বেশি, তবু মাঝে মাঝে বাতাস দিচ্ছে একটু। সে বাতাসে গ্রীষ্মের প্রথম ফোঁটা শিরীষের গন্ধ ভেসে আসছে। এরই মধ্যে কর্কশ ছন্দপতনের মতো পিছনের জঙ্গলে প্রথম প্রহরে শেয়াল ডেকে উঠল। পরাণ চাটুর্যের সর্বাঙ্গে অতি পরিচিত যাতনা একটা, স্নায়ুর যন্ত্রণায় পরশাতুর অসহিষ্ণুতা, নিঃশ্বাসে নিঃশ্বাসে কামনার কণা। চারুবৈষ্টমী আজ তাকে বিভ্রান্ত করেছে, বিহল করেছে, প্রাকৃতিক তাড়নাটাকেই জাগ্রত করেছে। পশু চিত্তের সুপ্তি ভাঙলে পরাণ চাটুর্যের চুপ করে থাকার কথা নয়, চুপচাপ শুয়ে থাকার কথা নয়। দস্যুর মতোই তখন লোলুপ নির্মম সে। তবু আজ হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে আছে পরাণ চাটুর্যে। পশুরও বিবেক আছে বোধ হয়। নন্দিনীর আজকের এই সদ্য পরিবর্তন সেই বিবেকের পর্দায় আঁচড় কাটছে থেকে থেকে, নিবৃত্তির শিকল আটছে। কেন জানি নিজেই নিজেকে প্রতিরোধ করেছে পরাণ চাটুর্যে। আজ নয়, এই দিনে নয়। নিশুতি অন্ধকারে এই দুই দ্বন্দ্বের মাঝে পড়ে নিঃশব্দে প্রহর গুনছে সে। আজকের মতো প্রবৃত্তি বড় হবে কি নিবৃত্তি? আলো আর অন্ধকার কতক্ষণ পাশাপাশি থাকতে পারে? একটার অবসান অনিবার্য। হঠাৎ বিষম চমকে উঠল পরাণ চাটুর্যে। সারা গায়ে কাটা দিয়ে উঠল তার দুচোখ টান করে অন্ধকার বিদীর্ণ করে দেখতে চেষ্টা করল, কিন্তু আধ হাতও চোখ চলে না, নিজের অঙ্গপ্রত্যঙ্গও চেনা যায় না। কয়েকটা মুহূর্ত, নারী হাতের স্পর্শজনিত রোমাঞ্চ। তাকে যেতে হবে না কোথাও, অভিসারিকা নিজেই এসেছে আছে নির্লজ্জ সান্নিধ্যে। পরাণ চাটুর্যের সকল দ্বন্দ্বের অবসান। প্রবৃত্তির তাড়নায় বিবেকের ক্ষীণ শিখা প্রদীপটা একেবারে নেভে যখন, সেই প্রবৃত্তির রূপ ভয়ঙ্কর, দুর্দম, আদিম, নিষ্ঠুর। পরাণ চাটুর্যে ঘুমিয়ে কি জেগে তাও বোঝার উপায় নেই। তার স্তব্ধতায় শার্দুলের প্রতীক্ষা, স্থির নিষ্পন্দ প্রতীক্ষা। কিন্তু তবু কোথাও যেন অস্বাভাবিক লাগছে পরাণ চাটুর্যের। নারী তনু পাশের পিচ্ছিল বন্ধন নিবিড় হয়ে উঠেছে ক্রমশ। সাপিনীর মতো অভিসারিকার সেই ধীর অমোঘ বেষ্টনে সমর্পণের প্রগল্ভতা নেই, সমর্পণের আভাস মাত্র নেই। উল্টে সেই যেন নিঃশেষে গ্রাস করে ফেলতে চায় তাকে। প্রতীক্ষার সমাপ্তি। রক্তে আগুন লেগেছে পরাণ চাটুর্যের। আদিম উল্লাসে পুরুষের হৃৎপিণ্ড ধকধকিয়ে উঠেছে। দুই হাতের হিংস্র নিষ্পেষণে নারী তনু ভেঙে গুড়িয়ে একাকার হয়ে যাবে বুঝি। কিন্তু কিন্তু এমন লাগছে কেন পরাণ চাটুর্যের? কি যেন গণ্ডগোল একটা, কিসের অস্বস্তি। সঙ্গে সঙ্গে থমকালো একটু, মুখের উপর মুখ রেখে চোখ টান করল।
অন্ধকার ছিঁড়ে খুঁড়ে দেখতে চেষ্টা করল। বুকের ওপর খচ করে কিসের আঁচড় পড়ল একটা। সেই মুহূর্তে তড়িৎস্পৃষ্টের মতো পরাণ চাটুর্যের নিস্পন্দ, কাঠ একেবারে। আঁচড়টা চেনা, আগেও লেগেছে, আগেও বিঁধেছে। গলায় হাড়ের ঝোলানো লকেট একটা, সেই স্বর্ণ তারকার আঁচড়। রাত্রিরূপিণী অভিসারিকা চারুবষ্টমী নয়, চারুবষ্টমী আসেনি, নন্দিনী এসেছে। সবাই বলে পরাণের কাঁধে ছোট পরাণ যায়। চারুবষ্টমীর পরিহাস যে এমন অক্ষরে অক্ষরে ফলবে সে নিজেও ভাবেনি। সে ঠাট্টা করে নন্দিনীকে বলেছিল, বড় মেয়ে বাসনা খানিকটা মায়ের আদল পেয়েছে, ছোট মেয়ে সাহা বাপ আর মা দুজনার, এর পরেরটা শুধু বাপের মুখ পাবে, সমান সমান ভাগ। সত্যি সত্যি ছেলেটা সেই নাক, সেই মুখ, সেই চোখ, এমনকি এই 2 বছর বয়সে সেই একই রকম একরোখা তেজ। লোকে বলে ছোট পরাণ কাঁধে চড়িয়ে কোথায় চললে হে বড় পরাণ। পরাণ চাটুর্যে হাসে, খুশিতে আনন্দে ভরে ওঠে। সত্যি ছেলেটাকে দুদণ্ড বাড়িতে রেখে আসার জো নেই, রেখে আসতে মন চায়ও না। ছেলেটা যেন তার চোখের মণি। ও আসার পর থেকেই পরাণ চাটুর্যে প্রায় বদলেছে, মন মেজাজ ঠান্ডা হয়েছে। চুনিগ্রামের 8-10 জনের মতো সামাজিক মানুষ হয়ে উঠেছে সে। তার সম্বন্ধে গায়ের লোকে সেই ভীতি মেশানো কৌতূহল কমে আসছে। পরাণ চাটুর্যে এত বদলেছে শুধু মনের মতো ছেয়ে পেয়েছেই নয়, ছেলেটাকে যে এত ভালোবাসে তাও অবিকল তার মতো দেখতে বলেই নয়। ছেলেটা আসার সঙ্গে সঙ্গে তার অন্তঃপুরিকাটি বদলেছে। নন্দিনীর সেই স্তব্ধতা তরল হয়েছে, সে নীরব কঠিন নিস্পৃহতা কেটে গেছে। সে এখন কথা বলে, হাসেও। পরাণ চাটুর্যের মনে মনে আশা, একদিন হয়তো আগের মতো গানের আসরেও আবার এনে বসানো যাবে তাকে। নন্দিনী গাইবে, সে বাজাবে। লোকের কথা পরাণ চাটুর্যে নিজেই ঘরে এসে গল্প করে। শুনে শুনে নন্দিনীর কান পচে যাবার কথা এতদিনে, তবু শুনলে খুশি হয় সেটা পরাণ চাটুর্যে লক্ষ্য করেছে। তাই বলে, তাই শোনায়। নন্দিনী খুঁটিয়ে দেখে ছেলেকে, লোকের কথা মিলিয়ে দেখে। কখনো বা শ্লেষ মিশিয়ে বলে, হ্যাঁ এখন তো গাঁজায় ধরল না, মিল আবার কোথায়। চারুবষ্টমীর ভয় ভেঙেছে। না, নন্দিনী কখনো তাকে আশ্রয়চ্যুত করার কথা ভেবেছে বলেও মনে হয় না। পুরুষের, বিশেষ করে ঘরের পুরুষের ব্যভিচারী আকর্ষণের দিক থেকে চারুবষ্টমীর অস্তিত্ব সম্বন্ধেও সচেতন নয় যেন সে। চারুবষ্টমীর মোহ বিস্তারের তাড়না গেছে, আগের মতোই সস্ত সহজ হয়ে উঠেছে সে, আগের থেকেও বেশি বলা যেতে পারে। উল্টে নন্দিনী যেন অনেকটা মুখাপেক্ষী তার। মেয়ে দুটোর ব্যাপারে তো বটেই, তার নিজের ছেলের সঙ্গে ওই মেয়ে দুটোকেও বলতে গেলে তাকেই দেখাশুনো করতে হয়। বড় মেয়েটার বয়স 6, ছোটটার প্রায় 4। এই দুটো পরের মেয়ে টানতে হচ্ছে বলে চারুবষ্টমীর ক্ষোভ নেই তেমন, কারণ এর ফলে তার আশ্রয়ের ভিতটা পাকাপোক্ত হয়েছে, আরও কর্তৃত্ব বেড়েছে। মেয়ে দুটো পারত মায়ের কাছে ঘেঁষে না, এখানেই থাকে বেশি সময়, খায় দায়, রাতে ঘুমোয়ও অনেক দিন। মায়ের সেজন্য তাপ উত্তাপ নেই, সে ছেলে নিয়েই মশগুল। বষ্টমীর নিজের 8 বছরে ছেলেটার বজ্জাতি বাড়ছে দিনে দিনে। মেয়ে দুটোকে মেরে ধরে একাকার করে এক এক সময়, কিন্তু মার খেয়ে ওরা তারেশ্বরে কাঁদলেও নন্দিনীর কানে ঢোকে না পর্যন্ত। একবার মুখের কথাও শুধোয় না, কি হলো, কাঁদছে কেন। চারুবষ্টমী ঠাট্টা ঠিসারা না করে পারে না এক এক সময়। নন্দিনীকে বলে, তোমার মতো এমন একরোখা মেয়ে দেখিনি কখনো, মেয়ে দুটো যেন বানের জলে ভেসে এসেছে। কখনো বলে, বাপ মা দুজনেই কাড়াকাড়ি করে ছেলে নিয়ে মত্ত, বাপটা তবু দুটো মেয়ে আছে জানে, তুই তাকেও ছাড়ালি, এমন আর দেখিনি, ছেলে তো আমারও আছে। নন্দিনী পরিহাস ভরে পাল্টা জবাব দিয়েছিল, আর সেই জবাব শুনে চারুবষ্টমী হাঁ একেবারে। নন্দিনী দাঁতে করে ঠোঁটের কোণ কামড়ে ধরে তার দিকে চেয়েছিল খানিক, তার চোখ দুটো হাসছিল। শেষে বলেছিল, তোমার তো ছেলে, আমার কি ছেলে, ছেলের বাবা। হাসতে হাসতে ছেলে নিয়ে প্রস্থান করেছে নন্দিনী। চারুবষ্টমী গালে হাত দিয়ে পারেনি। রং ঢঙের কথা সেও কম জানে না। বাপের মতো দেখতে হয়েছে বলে এমন ঢঙের কথা আর শোনেনি কখনো। আগের মতোই আসর বসে, চারুবষ্টমী গায়, পরাণ চাটুর্যে বাজায়, সূর্য হালদার দোলেন, আর মহিম দারোগার চোখ জ্বলে। তরুণ গায়ে বাজিয়েও তৈরি হয়েছে আরও 2-4 জন। ওদিকে পরাণ চাটুর্যে সুস্থ উপায়ে সংসার নির্বাহের মাসুল সংগ্রহে মন দিয়েছে। তার জমি কম নয়, সেই জমি সে ভাগ চাষে ছেড়ে দিয়েছে।
তাছাড়া চারুবষ্টমীর পরামর্শ মতো গঞ্জে মুদির দোকান দিয়েছে একটা, কিন্তু দোকান দেখার সময় কোথায় পরাণ চাটুর্যের। চারুবষ্টমী ঠাট্টা করে, তাই তো, তোমার ছেলে আছে না, তুমি দেখবে কখন। পরাণ চাটুর্যে হাসে, অনুযোগটা অস্বীকার করে না। ছেলেকে না দেখে সকাল সন্ধ্যা দোকানে বসে কাটাতে পারবে না। দোকান দেখে বিনয় কেষ্ট। চারুবষ্টমী দোকানের ভার তার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত। আসরের তরুণ অনুরাগীদের মধ্যে বিনয় কেষ্ট সব থেকে প্রিয় পাত্র তার। ব্রাহ্মণের ছেলে, বষ্টমীকে মাসি বলে ডাকে, মিষ্টি মেয়েলি গলায় গান করে, স্বভাবটিও নরম সরম, কিন্তু বোকা নয় তা বলে। দোকানের যা কিছু হিসেব নিকেশ সব তার মাসির সঙ্গে। দোকানের আসল মালিক যেন চারুবষ্টমী। খুব ভোরে উঠে বিনয়কৃষ্ট গঞ্জে চলে যায়। সন্ধ্যায় ঝাঁপি বন্ধ করে সোজা আসরে আসে। ঝড় জলেও আসর কামায় নেই তার। আর কেউ আসুক আর নাই আসুক, সে আসবে। চারুবষ্টমী মাঝে সাঝে যশোদা গোপালের পালা গায় তার সঙ্গে। অবশ্য বিনয়কেষ্টর গোপালের বয়স অনেক দিন গেছে, বছর 22 হবে বয়স। তবু আনন্দ ধরে না বিনয়কেষ্টর। যশোদার সঙ্গীত বিলাপে দু চোখ ছলছলিয়ে ওঠে। যদিও আনন্দ আর কার হয় বলা শক্ত। সূর্য হালদার যে এ ধরনের আসর পছন্দ করেন না, সেটা সে স্পষ্ট উপলব্ধি করতে পারে। ভাবাবেগে তার দেহ অত আর দোলে না তখনও। মাসি ডাকলেও চারুবষ্টমী অনেক সময় ঠাট্টা সুরে বিনয়কেষ্টকেই বলে, আমার সঙ্গে গাইতে কদিন আর ভালো লাগবে তোর? গাইতে টাইতে পারে দেখে শুনে একটা ছোট মেয়ে জোগাড় কর না। গোষ্ঠবিহার, রাসলীলা, মানমথুর, যুগল পিলনের পালাগুলো বেশ গাইতে পারবি তাহলে। মেয়ে পছন্দ হলে আমি না হয় শিখিয়ে পড়িয়ে নেব। বিনয়কেষ্ট লজ্জা পায়, কিন্তু সঙ্গোপনে ভাবে, বেশ হয় তাহলে জীবন সার্থক হয়। কোজাগরী পূর্ণিমার মেলা এলো আবার চুনিগ্রামে। ওলাইচণ্ডীর বটে সে 3 দিনের মেলা। কদিন আগে থেকে আসন্ন উৎসবের তোড়জোড় চলছে। চুনিগায়ে সাড়া জেগেছে। পশারিরা চঞ্চল। 3 দিনের মেলায় 1 মাসের বাণিজ্যের আশা তাদের। গ্রামবাসীরাও আসন্ন আনন্দের আশায় উন্মুখ। বিস্তৃত জায়গা জুড়ে দোকান সাজানোর তোড়জোড় চলছে। গ্রামবাসীরা তাই দেখতে আসছে। ছেলে ছোকরারা অদম্য সাহায্যও করছে তাদের। আনন্দের ব্যবস্থাও কম নয়। কোথাও ম্যাজিক দেখানো হবে বলে তাঁবু পড়েছে, কোথাও নাগরদোলার খুঁটি পোতা হচ্ছে। পরিণত বয়স্কদের এবারে একটু বৈচিত্র্যের প্রত্যাশা। ওলাইচণ্ডীর বটের পিছনের কোণের খানিকটা জায়গা বাখারি দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। ওখানেও তাঁবু পড়বে, ত্রিপল ছাওয়া হবে, তক্তপোষের মঞ্চ বাঁধা হবে। মেলার 2য় রাতে গানের আসর বসবে ওখানে। উদ্যোক্তা পরাণ চাটুর্যে, উৎসাহদাতা সূর্য হালদার, আরও অনেকে। গায়ে বাজিয়ে পেলে রাতভর আসর জমানোর ইচ্ছে সকলের। আখড়ায় যে কটি গায়ে বাজিয়ে আছে তারা সমস্ত রাত আসর জিয়ে রাখতে পারবে কেন? পরাণ চাটুর্যে আশেপাশের গ্রাম শহরে যাতায়াত করছে। যদি 2-5 জন সংগ্রহ হয়। সকলের আশা আরও 2-1 জন মেয়ে গায়ের সন্ধানে আছে পরাণ চাটুর্যে। কথাটা মিথ্যে নয়, পরাণ চাটুর্যে সেই চেষ্টাই করছিল। চারুবষ্টমীর সঙ্গে আরও একজনকে পেলেও হতো। আজ আবারও নন্দিনীর অভাবটা উপলব্ধি করছিল সে। তাকে আসরে পেলে আর ভাবনা কী ছিল, কিন্তু আসরে নন্দিনীর গান এরই মধ্যে বিগত স্মৃতি শুধু। তবু মনে এবার আনন্দ কম নয় পরাণ চাটুর্যের। তার অন্য কারণ। মুকুন্দ গোস্বামীর মৃত্যুর পর বছরের এই একটা দিন নন্দিনী যেন নতুন করে স্তব্ধতার গহরে ডুবে যেত। সমস্ত মুখ থমথমিয়ে উঠত। পরাণ চাটুর্যে ভীতু নয়, তবু কেন জানি সেই দিনটা এড়িয়ে চলত নন্দিনীকে। বাইরে বাইরেই কাটাতো একরকম। ব্যতিক্রম দেখল। গত বছর ছেলের প্রায় 1 বছর বয়স তখন। নন্দিনীকে অনেকটাই স্বাভাবিক দেখেছিল সেই দিনও। আর এবারে তো সেই দিনটার কথা নন্দিনী যেন ভুলেই গেছে। তার এবারের হাসি খুশি মুখটা দেখে উল্টে সেই আগের দিনের নন্দিনীকে মনে পড়ছিল পরাণ চাটুর্যের। মনে মনে মস্ত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরাণ চাটুর্যে। সেই দিন, সেই রাত্রি। জ্যোৎস্নার বান ডেকেছে। চুনিগ্রামের আনন্দ দেখেই জ্যোৎস্না যেন খলখলিয়ে হাসছে। কোনো বাড়ির অতি বৃদ্ধ বা অতি শিশুরাও বোধহয় ঘরে বসে নেই। সকলের সঙ্গে সকলের দেখা। কোথায় দেখা? ওলাইচণ্ডীর পথে, ওলাইচণ্ডীর মেলায়, ওলাইচণ্ডীর আসরে। নন্দিনীও বেরিয়েছে একটু বেশি রাতে। পূর্ণিমা চাঁদ যখন মাথার ওপর। ওলাইচণ্ডীর পথে নয়, ওলাইচণ্ডীর মেলায় নয়, ওলাইচণ্ডীর আসরে নয়। তাকে কেউ দেখেনি। তার সঙ্গে আর যে ছিল তাকেও না। শুধু পূর্ণিমার ওই চাঁদরা দেখেছে।
খুব ভোরে ঘুম ঝাড়ানো চোখে একটা শোরগোল আর উত্তেজনা কানে আসছিল পরাণ চাটুজ্যের। বিরক্ত হচ্ছিল ঘুমের ঘোরেই। আসরের তক্তাপোষে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়েছিল শেষ রাত্রে। গাঁজার নেশা আর ঘুমের ঘোর একসঙ্গে ছুটে গেল হঠাৎ। উঠে বসল। ছিলা ছেঁড়া ধনুকের মতো লাফিয়ে উঠল সে। উত্তেজনা তাকে ঘিরে, তাকেই তারা কিছু একটা বলতে চাইছে। প্রচণ্ড একটা ঝাঁকুনি খেয়ে পরাণ চাটুজ্যে তীরের মতো ছুটল হঠাৎ। রাজা দিঘির ঘাট। সিঁড়িতে ভিড় ঠেলতে হলো না। তাকে দেখে সকলেই সরে দাঁড়ালো। হতচেতনের মতো পরাণ চাটুজ্যে পায়ে পায়ে কাছে এগিয়ে এলো। সিঁড়িতে ছোট পরাণ শুয়ে ঘুমিয়ে। সে ঘুম আর ভাঙবে না। অল্প জলে কেউ তাকে চুবিয়ে চুবিয়ে তার প্রাণ শিকাটুকু নিভিয়েছে, তারপর সিঁড়িতে শুইয়ে রেখেছে। সহসা বন্য পশুর বুক ফাটা অন্তিম আর্ত চিৎকারে সন্ত্রাসে শিউরে উঠল সকলে। দিঘির শান্ত জলও বুঝি কেঁপে উঠল। পরাণ চাটুজ্যে সিঁড়ির উপর লুটিয়ে পড়ল। গায়ের লোকের চোখের সম্মুখ থেকে এরপর মস্ত রহস্য উদ্ঘাটন হয়েছে একটা। তারা নতুন করে কিছু জেনেছে, নতুন করে কিছু উপলব্ধি করেছে। মুকুন্দ গোস্বামীকে ঠ্যাঙাড়েরা হত্যা করেছিল, না আর কেউ? শোকতপ্ত কন্যা শ্মশান থেকে স্বেচ্ছায় পরাণ চাটুজ্যের ঘরে গিয়ে উঠেছিল। চোখের সামনে একই প্রতিশোধের বিভীষিকা দেখে উঠল তারা। রহস্যের একটা ঘন জবনিকা সরে গেছে চারুবষ্টমীর চোখের সম্মুখ থেকেও। নন্দিনী বলেছিল তার ছেলে নয়, ছেলের বাবা। কেন বাপের মতো ছেলে চেয়েছিল নন্দিনী সেটা আর অস্পষ্ট নয়। বাপ মুখো ছেলে পেয়ে তার অমন অস্বাভাবিক উল্লাসের কারণও অগোচর নয় আর। ছোট মেয়ে সাহার দিকে চেয়ে শিউরে উঠেছে চারুবষ্টমী। বাপের আদল পেয়েছে জেনে এই মেয়েটাকে শেষ করার সংকল্প এঁটেছিল। সত্যি বাপের আদল পেয়েছে কিনা তাকে দেখাতে এনেছিল। চারুবষ্টমী ঠাট্টার সংকল্প বদলেছে। সে বলেছিল পরেরটা আর বাপ মা মেশানো নয়, শুধু বাপের মতন হবে। আশ্চর্য, তাই হয়েছিল। নন্দিনী সন্তান চায়নি, সন্তানের মধ্যে ওই বাপকেই চেয়েছিল। বলেছিল শোধ নেবে, নিয়েছে। তারপর তাকে আর কেউ চুনিগ্রামে দেখেনি, কোথাও দেখেনি। পরাণ চাটুজ্যের ভিটেতে আবার এক কাহিনী দানা বেঁধে উঠছে 14-15 বছর বাদে। এই অধ্যায়ের প্রধান নারী পুরুষ যারা, তারা লক্ষণীয় হয়ে ওঠেনি যতদিন, ততদিনই শুধু দিন কেটেছে একটা বৈচিত্র্যহীন। তখনও আবির্ভাব ছিল তাদের, কিন্তু সেই আবির্ভাবে ঘোষণা ছিল না, দাবি ছিল না। এটা এই ঘোষণার অধ্যায়, দাবির অধ্যায়। ভিটের মালিক এখনও বর্তমান বটে, কিন্তু না থাকারই সামিল। পরাণ চাটুজ্যের মেরুদণ্ড ভেঙেছে 14 বছর আগে, দুখানা হয়ে গেছে। অকাল বার্ধক্যে জবুথবু হয়ে ঘরের এক কোণে পড়ে থাকে। একটা না একটা ব্যাধিও লেগে আছে সেই থেকে। নিষ্ক্রিয় নির্বীর্য দেহে ব্যাধির প্রকোপ স্বাভাবিক। বড় মেয়ে বাসনার সেবা যত্ন না পেলে এই দেহের মেয়াদ অনেক আগেই ফুরতো। সে গ্রামবাসীরও করুণার পাত্র এখন। গাঁজা খাওয়া ছেড়েছে পরাণ চাটুজ্যে, ফলে সেই চনমনে ভাবটা গেছে। চোখের শিরায় আর লাল রক্ত কাঁপে না। গাঁজার বদলে আফিং খায়। আফিং খেয়ে ঝিমোয় দিনরাতের বেশিরভাগ সময়। আফিং ফুরলে চুপটি করে জামাইয়ের সামনে এসে দাঁড়ায়। কিছু বলে না, বলার দরকারও হয় না। জামাই বোঝে শ্বশুরের বরাদ্দ আফিং সেই সরবরাহ করে, আর শালিকে লুকিয়ে আরও ততখানি প্রায় এনে দিতে হয় ফি হফতায়। জামাই বিনয়কেষ্ট, বলতে গেলে সেই কর্তা এখন। লোক রেখে মুদির দোকান চালাচ্ছে এখনও। জমি জমাও সব তারই তত্ত্বাবধানে। 6 বছর আগে তার সঙ্গে বাসনার বিয়েটা চারুবষ্টমী দিয়ে গেছে। বিনয়কেষ্ট এখনও সেই রকমটিই আছে, বরং বয়সের সঙ্গে সঙ্গে আরও নরম, আরও দুর্বল গোছের হয়ে পড়েছে। একটু গান বাজনার ব্যবস্থা হলে আগের মতোই খুশি, নইলে নিজের মনে গুনগুন করে অষ্টপ্রহর। শালিকা সম্পর্কের জোরে সাহাকে রসের গান শুনিয়ে রাগাতে চেষ্টা করে, তার সঙ্গে ঠাট্টা তামাশা করে। আসলে পরাণ চাটুজ্যের ভিটেতে কর্তা কেউ নয়, কর্ত্রী আছে একজন। সে বড় মেয়ে বাসনা। বিনয়কেষ্টর থেকে কম করে 16-17 বছরের ছোট, কিন্তু এই কর্ত্রীটিকেই বিলক্ষণ ভয় করে চলে বিনয়কেষ্ট। বাসনা রাগ হলেই বলে, তুমি আবার মানুষ নাকি? তুমি মেয়ে মানুষের হদ্দ। সাহা মুখে আঁচল চাপা দিয়ে হেসে গড়ায়, টিপ্পনি কাটে, দিদি মিথ্যে বলে না। তুমি একটা মেয়ে মানুষের মান ভাঙাতে পারো না, রাগ টিট করতে পারো না, তুমি আবার মানুষ কি? বিনয়কেষ্ট হাসে, নিরাপদ বুঝলে গুনগুনিয়ে ওঠে,
আগে যদি জানতেম সতর্কে থাকতেম, এমন না করতাম মনে, সেহেন পীড়িত হবে বিপরীত, এমন মনে কে জানে। সাহা ফাঁক পেলে তাকে মুখ ভেঙচায়। বিনয়কেষ্ট হাত ধরে বেশি টানাটানি করলে দু একটা কিলও বসিয়ে দেয়। ডাকে কেষ্ট দাদা বলে, ছেলেবেলা থেকেই তাই ডাকতো, সেই ডাক আর বদলায়নি। দিদির সামনে সে অনেক সময় গম্ভীর ভব্যসভ্য হয়ে থাকতে চেষ্টা করে, দিদির সবেতে কড়া শাসন, কিন্তু হাসির জোয়ারে সে গাম্ভীর্য খানখানো হয়ে যায় প্রায়ই। দু হাতে দিদিকে জড়িয়ে ধরে হেসে লুটোপুটি খায় তখন। দিদি তবু চেষ্টা করে নিজের কড়া কর্তৃত্ব বজায় রাখতে, চড়চাপড় লাগায়, শেষে হাল ছাড়ে। পরাণ চাটুর্যের ভিটে ছেড়ে চারু বৈষ্ণবী ছেলে নিয়ে অন্যত্র বসবাস করছিল। সেও প্রায় 5-6 বছর হয়ে গেল। বাসনার সঙ্গে বিনয়কেষ্টর বিয়ের পরই একরকম। কেউ তাকে যেতে বলেনি, সে নিজেই গেছে, প্রাণের দায়ে গেছে। কিন্তু তার আগে অনেক কাণ্ড। একদা নিজের গায়ের ত্রিলোচন ঠাকুরের স্নেহের পাত্রী ছিল চারু বৈষ্ণবী, কিছুটা প্রিয় পাত্রীয়। মনে মনে গুরুজ্ঞানে ভক্তি শ্রদ্ধা করত তাকে, হুকুম মতো গান শোনাতো, ফাঁকে ফাঁকে সেবা যত্নও করত। সেই সেবা যত্নের চাহিদা কখনো সখনো মাত্রা ছাড়ালেও চারু বৈষ্ণবীর ভক্তি শ্রদ্ধা কমেনি, মনে মনে বরং খুশি হতো। ত্রিলোচন ঠাকুরকে মস্ত গুণী বলে জানত সকলে, দৈবজ্ঞ বলে মানত। আপদ বিপদের অনেক ঝাড় ফুঁক টোটকাটাটকি জানতেন তিনি। হাত থেকে কোষ্ঠী দেখে ভূত ভবিষ্যৎ বলে দিতেন, হারানো প্রাপ্তির সন্ধান দিতেন, নিরুদ্দেশের হদিশ বলে দিতে পারতেন। তিনি একদিন বলে দিয়েছিলেন, বৈষ্ণবীর ছেলের বিপদকর্মী হবার সম্ভাবনা আছে, মৃত্যুতুল্য বিপদের ভয় আছে। অবশ্য বিপদ নিরসনে তাবিজ কবচও দিয়েছেন সঙ্গে সঙ্গে, আর সাবধান করেছেন চারু বৈষ্ণবীকে। 16 বছর বয়স না পেরোতে নন্দর ভাবগতিক দেখে দুর্ভাবনায় গায়ের রক্ত একসময় হিম হয়ে গেছে চারু বৈষ্ণবীর। বদ সঙ্গে মিশেছে, পান বিড়ি ধরেছে, তাছাড়া সাপের হাঁচি বেঁধেই চেনে। সেই 5 বছর আগে ওই 11-12 বছরের মেয়েটার প্রতি ছেলের লোলুপতা তারটাই নেই। অনেক বাবা বাছা করেছে, ছেলের গায়ে পিঠে হাত বুলিয়ে অনেক বুঝিয়েছে। ওরা অভিশপ্ত, ওদের অভিশপ্ত সংসার ঘেঁষবিনে। মারধর করে লাভ নেই, ডাকাত ছেলে, তাকেই তাহলে খুন করে বসবে কোনো দিন। কিন্তু কোনো ফল হয়নি। বড় মেয়েটার উপর চোখ নেই নন্দর, লোভ ছোট মেয়েটার উপর। ছেলেবেলা থেকেই ওই মেয়েটার উপর ছেলের অধিকার বিস্তারের একটা প্রচণ্ড আক্রোশ লক্ষ্য করত চারু বৈষ্ণবী। ছেলের সঙ্গে না পেরে শেষে ওই মেয়েটার উপরেই যত রাগ গিয়ে পড়েছে তার। শুধু ছেলেকে বোঝাবার জন্য বলেনি, নিজেও ওদের অভিশপ্ত বলেই বিশ্বাস করে চারু বৈষ্ণবী। এমন অভিশপ্ত মা বাপের মেয়ে অভিশপ্ত হবে না তো কি? আগে থেকে সে কথা মনে হয়নি, ত্রিলোচন ঠাকুরের কথা মনে পড়েনি। কিন্তু যত বড় হচ্ছে মেয়ে দুটো, আর তত ছেলের মতিগতি পাল্টাচ্ছে। ত্রিলোচন ঠাকুরের কথা তত যেন বিশ্বাসে পরিণত হচ্ছিল চারু বৈষ্ণবীর। ছেলের সঙ্গে না পেরে রাগে এক এক সময় মেয়েটাকে মারধর করেছে সে, কিন্তু তাও বেশি দিন পারেনি। আদের করে বাপ আবার নাম রেখেছিল সাহা। ওই বয়সে যেন সত্যি সত্যি আগুনের ফুলকি। গায়ে হাত পড়তে না পড়তে যেভাবে ফুঁসে উঠত, যেভাবে তাকাতো, সেই মূর্তি দেখে চারু বৈষ্ণবী শাসন করবে কি, নিজেই ঘাবড়ে যেত। এছাড়াও বিপদের আরও জলজান্ত সূচনা দেখেছিল, সেটাই আরও বেশি ভয়ের। একে তো ছেলের জ্বালায় অস্থির, তার উপর আরও দুটো দোষী কুলাঙ্গার জুটেছিল ওখানে। জুটেছে তো অনেকেই, মধু ছড়ালে মাছি এসে আটকাবে জানা কথায়। কিন্তু ওই দুজন ছাড়া চারু বৈষ্ণবী আর কারো জন্য ভাবে না। ওই ছোড়া দুটোকে মনে মনে ভয়ই করে সে। একজন মহিম দারোগার ছেলে কেদু, আর একজন বিনয়কেষ্টর আমদানি মন্টি। নন্দর থেকে সে বড় দুজনে। মন্টি কেদুর থেকেও 4-5 বছরের বড়। দুজন ছেলেটাকে ধরে মারধর করে যখন তখন, ফাঁক ফেলে চড়চাপড় লাগায়। ছেলেটাও একটু রয়েস হয়ে চললে কথা ছিল, সেও খুদে লঙ্কা একটি, কাজেই রেশারেশি লেগেই আছে। মন্টির খোরের হাত ভালো, বিনয়কেষ্টর বিশ্বাস কালে পাকা খুল বাজিয়ে হবে সে। এ গায়ের ছেলে নয়, কিন্তু এ গায়েই পাকাপাকি বাসিন্দা এখন। তার বাপ সুদে টাকা খাটাতো, খাতকের গলায় পা দিয়ে পয়সা করেছিল। নিজেকে বঞ্চিত করে, স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সোনার শিকলটা দিনে দিনে মোটা করছিল। মুদি দোকান বাড়ানোর জন্য তার কাছ থেকে একবার কিছু টাকা ধার করেছিল বিনয়কেষ্ট। সেই সূত্রে মন্টির সঙ্গে যোগাযোগ। তার গান বাজনার শখ দেখে বিনয়কেষ্ট প্রীত হয়েছিল, প্রায় আগ্রায় নিয়ে আসতো তাকে। চারু বৈষ্ণবী তখনই বুঝেছিল ছোড়াটা আটকে গেল এখানে।
মেয়ে দুটোকে মধ্যে বাসনার তখন নতুন লাবণ্যের মায়াবন্দরে অবস্থানকাল। বষ্টমীর কাছে গান শেখে, তার সঙ্গে আসরে গায়, বিনয়কেষ্টর সঙ্গেও গায়। ছোড়াটা চালাক বটে, গানের দিকে না ঝুঁকে খোলের দিকে ঝুঁকেছে। পরাণ চাটুর্যে মেরুদণ্ড ভাঙার পর থেকে পাকা খোলবাজির অভাব বলতে গেলে আজও ঘোচেনি। মন্টির হাতে বিনয়কেষ্ট সেটা ঘোচাবার প্রতিশ্রুতি দেখেছে। যদিও পরাণ চাটুর্যের কাছাকাছি আসতে ঢের দেরি, তবু পরাণ চাটুর্যের জায়গাটিতে জাঁকিয়ে বসতে সময় লাগেনি তার। তার উপর ওপরওয়ালাও সুবক শুরুতে দিয়েছে ছোড়াকে। সুদখোর বাপ টাকার বান্ডিল রেখেই চোখ বুজেছে। তার মাস দুয়েকের মধ্যে মন্টি বাপের সম্পত্তি গুছিয়ে নিয়ে পাকাপাকিভাবে চুনিগ্রামের বাসিন্দা হয়েছে। টাকা দেখে গায়ের লোকই মান্যিগণ্যি একজন ভাবে ছোড়াটাকে। চারু বষ্টমী তো মেয়ে মানুষ, নিজের ছেলের হেনস্থা দেখে সে তার কাছে আবেদন করেছিল, নন্দ তো তোমার ছোট ভাইয়ের মতো বাবা, দোষ করলে শাসন একটু আধটু করবে বই কি, কিন্তু তা বলে একটা ছোট ছেলেকে যখন তখন মারধর করো তোমরা, এ কেমন কথা? আবেদনের জবাবে মন্টি গম্ভীর মুখে ঝাঁঝিয়ে উঠেছে। তোমার ছেলে বজ্জাতের ধাড়ি শুনে গা জ্বলেছে চারু অষ্টমীর। চালুনি বলে ছুঁচে চাঁদা, কিন্তু মুখে বলতে পারেনি কিছু। বরং মন্টি এরপর যা বলেছে শুনে রক্ত জল হয়েছে আরও। মন্টি শাসিয়েছে, ও কেদুর সঙ্গে লাগতে যায় কেন? দুদিন বাদে কেদু দারোগা হবে জানো? এখনই হয়েছে কি, তবে তখন হাড় মাস আলাদা করে। চারু অষ্টমীর আশা ছিল নন্দ লেখাপড়া শিখবে, মানুষ হবে, সে আশায় জলাঞ্জলি। এক এক সময় অনুশোচনা হতো, আতুরে কেন একদিন গলা টিপে শেষ করে দেয়নি সর্বনাশীকে। তখন তো কম সুযোগ সুবিধে ছিল না। এখন চারু অষ্টমী করবে কি? ছেলে নিয়ে যাবে কোথায়? কেন চোখের ওপর ওই আগুনের কণা বাড়তে দেখে জ্ঞান বুদ্ধি হলো না তার? কেন তখন থেকেই সাবধান হলো না সে? কেন ছেলে নিয়ে আর কোথাও চলে গেল না? তখন তো চারু অষ্টমীর গতরে ভাটার টান আসেনি, এমন গানও ছিল। একটা ছেলেকে মানুষ করতে পারতো না সে? লোভ লোভ লোভের বয়সেই সব গেল। মেয়েটার এই বয়সে আগুনে পুড়তে লেগেছে ছেলে, বয়স গেলে হবে কি? কি হবে সেটা দিব্য চোখে দেখেছে চারু অষ্টমী। ত্রিলোচন ঠাকুরের ভবিষ্যৎবাণীর সূচনা দেখেছে আর শিউরে উঠেছে। বড় মেয়েটাকে অর্থাৎ বাসনাকে যা মুখে আসে তাই বলে গালাগাল করেছে। বাসনা তার সামর্থ্য অনুযায়ী বোনকে সামলাতে চেষ্টা করেছে, শাসন করেছে। বাবার কাছে বলে লাভ নেই, কাঁদো কাঁদো মুখে নির্ণয়কৃষ্টর কাছে নালিশ করেছে। সাহা তার কথা একটু আধটু শোনে, গান গেয়ে দুজনের উদ্দেশ্যে মুখ ভেঙচে যা মুখে আসে তাই বলে। বিনয়কেষ্ট যদি পারে বোনটাকে সামলে রাখতে। বাসনার সঙ্গে বিয়ের অনেক আগের কথা, ফলে তার নালিশটাকেও একটুও ছোট করে দেখেনি বিনয়কেষ্ট। তার সাধ্যমতো সে চেষ্টা করেছে সাহাকে আগলে রাখতে। এলে তারও নাকানি চোবানির এক শেষ। গানের আসরের আবছা আড়ালে লুকিয়ে মেয়েটার মুখ ভেঙছে, তার গান পণ্ড করেছে। ঘুমের মধ্যে তার বাবরি চুল দড়ি দিয়ে খাটে বেঁধে রেখেছে। বিনয়কেষ্টর শাসন করা মাথায় উঠেছে। অগত্যা মনটির শরণাপন্ন হয়েছিল বাসনা। তাকে কাঁদো কাঁদো মুখ করেও বলা দরকার হয়নি, অরুণয় করেও না, রুক্ষ স্বরেই বলেছে সে আগড়া বন্ধ করে দেবে, গান বাজনাও বন্ধ করে দেবে। মাসি বলেছে বোন তার ছেলের মাথা চিবিয়ে খেলে, এখন হয় বোনের সঙ্গে নন্দর মুখ দেখা দেখি বন্ধ হোক, নয়তো যে যার পথ দেখুক। কিন্তু এর ফল কি হতে পারে বাসনা তলিয়ে দেখেনি অত। যা বলেছে রাগের মাথায় বলেছে, কারণ আখড়ার গানের আসরে বাসনার আকর্ষণ তখন প্রায় অপরিহার্য হলেও সর্বময়ী কর্তী তখনও চারু অষ্টমী। পথ দেখার কথাটা অমন মুখ করে বাসনা একমাত্র মন্টিকেই বলতে পারে তখন। মন্টি নন্দর ধরটায় ছিঁড়ে নিয়ে আসার পরও আনা পেল যেন। একে মহিম দারোগার ছেলে ভাবি ছোট দারোগা কেদারের দু চোখের বিষ নন্দ, তার উপর বাসনার এই কথা। বাসনা আশা করেছিল মন্টি বড় জোর নন্দকে দাবিয়ে রাখতে চেষ্টা করবে, একটু ভয় দেখাবে, বোনের সঙ্গে মাঠে ঘাটে বনে জঙ্গলে ঘোরাটা বন্ধ করবে, আর এদিকে সেও চেষ্টা করবে বোনকে আগলে রাখতে। তাহলেই হয়তো মাসি তুষ্ট থাকবে, নিশ্চিন্ত হবে। কিন্তু সেই দিনই প্রহারে জর্জরিত করে মন্টি আর হবু ছোট দারোগা কেদু পিঠমোড়া করে বেঁধে নন্দকে বাসনার চোখের সামনে ধূপ করে দাওয়ায় এনে ফেলল। দেখে বাসনার দুই চক্ষু স্থির, মুখ ভয়ে আমসি। বাঁধন খুলে দেবার আগেই সকলে চতুর্দর পুরুষের উদ্ধার করতে করতে চারু অষ্টমী এসে হাজির। বাসনা বললে মন্টি কেদু তাকেও তুলে আলতো করে তার ঘরের দাওয়ায় ফেলে দিয়ে আসতো, কিন্তু বাসনার উল্টো রাগ দেখে দুজনেই তারা ভড়কে গেল কেমন।
চারুবষ্টমীর সঙ্গে যোগ দিয়ে উঠে মনটিকেই গালাগাল করে উঠল বাসনা। চারুবষ্টমীকে বলল, ওর বড় সাহস, ওকে তুমি আখড়া থেকে তাড়িয়ে দাও না কেন মাসি? গায়ে আর খোল বাজিয়ে নেই? পয়সাওয়ালা মনটিকে এত বড় কথাটা এক বাসনা ছাড়া আর কেউ বললে কি হতো বলা যায় না। রাগে সন্তাপে জর্জরিত চারুবষ্টমী পর্যন্ত অবাক হয়ে দেখল মন্টি আর তার পিছনে কেদু মাথা গোঁজ করে পালিয়ে বাঁচছে। মেয়েটার জোরটা কোথায় চারুবষ্টমী এই প্রথম যেন আঁচ করল তার দিকে চেয়ে। কিন্তু বাসনা অগ্নিমূর্তি তখনও। নন্দর বাঁধন খুলে দিয়ে মাথায় খানিকক্ষণ ধরে সাহাকেই খুঁজে বেড়ালো সে। শাস্তিটা সচক্ষে দেখলে মাসু একটু খুশি হতো, কিন্তু বিপদ আজ করে সাহা তার অনেক আগেই সরে পড়েছিল। দূরে কেষ্টর হাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মজা দেখছে আর হাসছে। রাগে দুঃখে অসহায় মুখে মাসির দৃষ্টি আকর্ষণ করল সে। ওই দেখো মাসি, তোমার নিজের লোক অমন আশকারা দিলে আমি কি করব? মাসি দেখল, দেখেও একটিও কথাও বলল না আর। এক ঝটকায় ছেলের ডানা ধরে টেনে নিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। চারুবষ্টমীর বদ্ধ বিশ্বাস তার ছেলে যে লেখাপড়া কিছু হলো না, আর মানুষ হওয়ারও যে আশা নেই, সে শুধু ওই আগুনমুখ মেয়েটার জন্য। তাও এমন কিছু ভয়ানক দুঃখের কারণ নয়। না হোক নাই হলো, পুরুষ মানুষ খেটে পিটে খাবে, কিন্তু তার ত্রাসটাই ভয়ানক। ত্রিলোচন ঠাকুরের কথা ঠিক হলে ওই মেয়েই যে সব পুড়িয়ে খাক করে দেবে একদিন, তাতে আর কোনো সন্দেহ নেই। নইলে মহিম দারোগার ছেলে হবু দারোগা কেদু পর্যন্ত কেন এখন থেকে তার পেটের ছেলের এমন শত্রু হলো? চারুবষ্টমী জানে মন্টি আর যাই হোক বয়সে অনেক বড় ওই ছোট মেয়েটার থেকে। পরে কি হবে বলা যায় না। এখন অন্তত ছোট মেয়েটার উপর তার চোখ নেই, কিন্তু কেদারের আছে। কতটা আছে সেটা দেখার মতো চোখও চারুবষ্টমীর আছে। সেই বাপের ছেলেরই তো। মেয়েটার সেই মায়ের উপর কেদুর বাপের কি চোখ ছিল গায়ে সেটা কে আর না জানে? নেহাত সেদিনের পরাণ চাটুর্যের সঙ্গে শত্রুতায় এটি পারতে পড়েনি বলে, নইলে দিত আগুন জ্বালিয়ে ভিটি শুধু ছারকার করে। কিন্তু চারুবষ্টমীর ছেলে কেদুর সঙ্গে এঁটে উঠবে কোন বলে? সে যে দুধের শিশু। কেদুর এত রাগ কেন নন্দর উপর, সে কি চারুবষ্টমী জানে না, না বোঝে না? আর সর্বনাশী মেয়েটাও এমন যে ওই ছোড়াটাকে একটুও পাত্তা দেবে না। দেবে কেন? তার ছেলেকেই খেতে এসেছে যে। নিজের ছেলেকে ভয় দেখাতে চেষ্টা করেছে চারুবষ্টমী। বলেছে, ফের যদি তুই ওই মেয়ের ছায়া মারাবি তো আমি গলায় দড়ি দেব। কথাটা নন্দ বুঝে নিতে চেষ্টা করেছে, ভয়ের দিকটা আজ করতে চেষ্টা করেছে। তারপর জিজ্ঞাসা করেছে, শেষে পেদিনী হয়ে আটকে রাখবি আমাকে? উপায়টাও সে তক্ষুনি বার করে ফেলেছে। বলেছে, আমি তাহলে দড়ি ওঝাকে ডাকবো। কতজনের পেতনি ছাড়িয়েছে জানিস না তো? আমি সচক্ষে বেলডাল ভেঙে পেতনি পালাতে দেখেছি। চারুবষ্টমী হাসবে না কাঁদবে? মায়ের গলায় দড়ি দিয়ে পেতনি হওয়ার কথাও ভাবতে পারে, কিন্তু ওই মেয়েটার ছায়া না মারানোটা ভাবতে পারে না। চারুবষ্টমী কপাল চাপড়ে বলে, হাঁ রে কপাল, আমি মরলে ওই কেদু আর মনটি যে তোকে আস্ত গিলে খাবে রে হতভাগা। কিন্তু এইটুকু ছেলের চোখই চারুবষ্টমী জিঘাংসু ক্রোধে ধকধকিয়ে উঠতে দেখেছে তক্ষণে। বলেছে, ওই কেদুকে আমি সরস্বতীর চড়ায় জ্যান্ত পুঁতবো একদিন, দেখে নিস। তবু প্রাণের দায়ে চারুবষ্টমী ছেলে আগলে রাখতে কসুর করেনি। কিন্তু কোমরে শাড়ি জড়ানো মেয়েটার কোনো ফাঁক থেকে একটু সংকেত এলেই চুপি চুপি নন্দ ঘর ছেড়ে বেরিয়ে পড়বে। ধরা পড়লে প্রকাশ্যেই ছুটে পালাবে। তারপর জঙ্গল চষে বেড়াবে দুজনে, সরস্বতীর চড়ায় ঝাপাঝাপি করবে। ঝগড়াঝাটি মারামারিও কম হয় না দুজনের, বরং সেটা প্রায় নৈমিত্তিক হয়। কিন্তু নন্দর চর্চাপড় আর সাহার আচর কামড়ে নিষ্পত্তি হতে এক সন্ধ্যা বা একবেলার বেশি সময় লাগে না কখনো। নন্দকেই হার মানতে হতো। মাঝের কাঁচা উঠোনে বাখারি পুঁতে সন্ধি করতে হতো। মায়ের জ্বালায় আর ওদিকে বাসনার মাতব্বরিতে সাহাকে ডেকে প্রকাশ্যে ভাবসাব করার তেমন সুযোগ পেত না। সন্ধির এই সহজ রাস্তাটা নন্দই একদিন আবিষ্কার করেছিল। একেবারে কড়া রকমের ঝগড়া আর হাতাহাতির ফলে পরপর 2 দিন সাক্ষাৎ বন্ধ ছিল। রাগে অন্ধ হয়ে সাহাকে বাগানের ইটের খোয়া আর কাটা ভর্তি মাটির উপর ফেলে চুলের মুঠি ধরে তার মাথাটা মাটির সঙ্গে ঠুকে দিয়েছিল নন্দ। আর সাহাও প্রাণপণে তার চুলের ঝুঁটি ঝাপটে ধরে দাঁতে করে কাঁধের খানিকটা ছেড়ে এনেছিল। তারপর জীবনে আর কেউ কারো মুখ দেখবে না, সেই রকমই একটা মনোভাব হয়েছিল দুজনেরই। দীর্ঘ 2 দিনের অদর্শনে জীবনের শেষ প্রান্তের প্রায় কাছাকাছি পৌঁছেছিল তারা।
নন্দ তো বটেই, ইয়ার বন্ধুবান্ধবদের সঙ্গে মিশে জলজান্ত একটা মেয়ের রহস্য অতল রহস্যের মতোই মনে হতো তার। সে বন্ধুরা সাহার কথা তুলে যা সব জিজ্ঞাসা করত আর ইঙ্গিত ইশারা করত, শুনলে চারু বষ্টমী ছেলের আশা গোটাকুটি ছাড়ত বোধ হয়। কিন্তু সেসব কথায় জীবনের সার্থকতা ভাবত নন্দ, আর যাকে নিয়ে সেই কথা ফাঁক পেলেই তাকে বিশ্লেষণ করে দেখত, হাত ধরে গায়ে পিঠে হাত বুলিয়ে কিছু একটা উপলব্ধি করতে চেষ্টা করত। কাজেই দুদিনের অদর্শনটা তার কাছে 200 বছরের অদর্শন মনে হয়েছিল। ওদিকে সাহার মনও নরম হয়েছিল একটু, তাই সে আপোষের ধারাটাও একটু ভিন্ন রকমের হয়েছিল। সাহার কোচর ভরে মিষ্টি কামরাঙা পেড়ে দিয়েছিল নন্দ। মগডালে উঠে অনেক পিঁপড়ের কামড় খেয়ে বড় বড় থোকা থোকা ধপধপে জামরুল পেড়ে দিয়েছিল। তারপর নেমে আসতেই সন্ধির একটা নতুন উপায় মাথায় এসেছিল তার। কারণ সাহা বলেছিল নন্দর মতো সেও ভাব করার জন্য অস্থির হয়ে পড়েছিল। বিশেষ করে নন্দ যখন দুধরঙা জামরুলের থোকা হাতে নিয়ে গাছের উপর থেকে আবারও জিজ্ঞাসা করেছিল সত্যি কিনা, জিভে জল আটকে সাহা কাঁধ পর্যন্ত ঘাড় বেঁকিয়ে অম্লান বদনে সায় দিয়েছে। সত্যি। মনের আনন্দে নন্দ সন্ধির উপায় বাতলেছে। ঝগড়াঝাটি মারামারি একটু আধটু হবে জানার কথা, তখন কথাও বন্ধ হবে। কিন্তু তারপর যারই ভাব করতে ইচ্ছে হবে সে উঠোনে এসে বাখারি পুঁতে দেবে, মুখে একটি কথারও দরকার নেই। তারপর বাগানে এসে আরেকজনের জন্য অপেক্ষা করলেই হলো। জামরুলে কামড় বসাতে বসাতে সাহা অম্লান বদনে তেমনই ঘাড় নেড়ে সায় দিয়েছিল, অর্থাৎ সেটাই সুব্যবস্থা। কিন্তু সন্ধির বাখারি আজ পর্যন্ত একতরফা নন্দকেই পুততে হয়েছে। ভাবের সময় নন্দ এই নিয়েও অনেক অনুযোগ আর অভিমান করেছে। নন্দর সঙ্গে অবাধ মেলামেশাটা তার দিদি আর বষ্টমী মাসির চক্ষুশূল হয়ে উঠেছে, সেটুকু অবশ্য সাহা বুঝতে পারত। কিন্তু এর নিগুড় কারণটা স্পষ্ট ছিল না খুব। কারণ নিয়ে তেমন মাথাও ঘামায়নি। দিদির ভ্রুকুটি আর বষ্টমী মাসির কটূক্তি নস্যাৎ করে চুপিসারে এসে মিলতে পারাটাই ভারী একটা উল্লাসের ব্যাপারে দাঁড়িয়ে গিয়েছিল। এদিকে দিদি জব্দ, ওদিকে তার থেকেও বেশি জব্দ বষ্টমী মাসি। যেদিন বেশি কড়াকড়ি সেদিনই জব্দ করার ঝোঁকটা দ্বিগুণ হতো। তাদের চোখে ধুলো দিয়ে কোন গোপন জায়গায় নন্দর সঙ্গে এসে মেলার সঙ্গে সঙ্গে মনের আনন্দে সাহা প্রথম খুব হাসত এক দফা হিহি করে। তারপর মুখ মুচকে হয়তো নন্দকে বলতো, তুই আমার সঙ্গে মিশিস কেন, তোর মা বলে তোকে চিবিয়ে খেয়ে ফেলবো আমি। এসব কথা শুনলে নন্দ বেশিরভাগ দিনই সাহাকে শুনিয়ে ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলত। কিন্তু দীর্ঘ নিঃশ্বাস বোঝার মতো মতি নয় দেখে সেদিন সাহার কান ধরে ফিসফিস করে বলেছিল, চিবিয়ে তো খাচ্ছি না, কবে আর খাবি। উফ! নাক মুখ কুচকে সাহা দুহাতে ঠেলে সরিয়ে দিয়েছিল তাকে। তোর মুখে বিড়ির গন্ধ। পূর্বরাগের প্রথম মুহূর্তে কোনো বাঞ্ছিতা এ ধরনের ছন্দপতন কখনো ঘটিয়েছে কিনা নন্দর জানা নেই। কয়েক মুহূর্ত বিমূঢ় মুখে দাঁড়িয়ে থেকে কতকগুলো পেয়ারা পাতা ছিঁড়ে নিজের মুখে পুরে দিয়েছিল। সেগুলো চিবিয়ে ফেলে দিয়ে আবার কাছে ঘেঁষে দাঁড়িয়েছিল। এবারে আয়। কোথায় যাবে সাহার স্পষ্ট বোধ কম হয়নি। নন্দর হাবভাব কেমন যেন লেগেছে। কিছু না বুঝেই বলেছে, ভাগ, তোর কাছে আমি কেন আসতে যাব। যে বয়সে মেয়েরা এসব একটু আধটু অনুমান করতে শেখে সাহার সে বয়সই প্রায় তখন। কিন্তু যে মেয়ে অজ্ঞান বয়সে মা হারিয়ে আর জ্ঞান অবধি বাবাকেও জীবন মৃত দেখে রশি ছেঁড়া হরিণীর মতো বন বাদার নদীর চড়া আর মাঠঘাট চষে বেড়াচ্ছে, তার বয়ঃসন্ধি আর মনঃসন্ধিতে কিছু বিলম্ব ঘটা অস্বাভাবিক নয়। বিলম্ব আরও হতে পারত, কিন্তু সে আবার ওই পারিপার্শ্বিক কারণেই হয়নি। সম্প্রতি নন্দর হাবভাব, কেদুর প্যাচপ্যাচে চাউনি, দিদির বকুনি আর বষ্টমী মাসির অকথা কুকথা, এসব থেকে কেমন একটা রহস্য জমাট বেঁধে উঠেছে তার মধ্যে। তাছাড়া নিজের মধ্যেও অস্পষ্ট ইশারার মতো কি একটা পরিবর্তন উপলব্ধি করছে সাহা। তার ভিতরে ভিতরে কিছু যেন একটা ঢেলে সাজার কাজ চলছে। কেবলই মনে হয় সে যা ছিল শিগগিরই আর তা থাকবে না। বয়স্কদের মধ্যে সাহার একমাত্র মনের মিল কেষ্টদাদার সঙ্গে। সাহার মতে ভালো লোক বলতে এই একজনই আছে। হাজার অত্যাচার করে গেলেও যে লোক একটুও রাগে না, শুধু হাসে, সে ভালো লোক না তো কি। খুনসুরি ছেড়ে সাহার অনেক সময় অনেক গুরুগম্ভীর কথাও হয় তার সঙ্গে। দিদির সঙ্গে কেষ্টদার বিয়ে হবে এমন একটা কথাও কানে আসছিল তার। আর কার মনে কি হয়েছিল জানা নেই, ও নিজে আনন্দে আত্মহারা হয়েছিল। এহেন কেষ্টদাও নিতান্ত ঠাট্টার ছলেই ওকে সেই অজ্ঞাত অস্পষ্ট রহস্যর দিকে ঠেলে দিয়েছে এক প্রস্থ। দিদির হাতে মার খেয়ে মুখ গোমড়া করে সাহা কেষ্টদার কাছে এসে বসেছিল একদিন।
বিনয়কেষ্ট ছদ্ম অনুশাসনে চোখ রাঙিয়েছিল। কেন অত মাখামাখি করিস ওই ছোড়াটার সঙ্গে? বেশ করব, হাজারবার করব, তোমার তাতে কি? বিনয়কেষ্ট সবিনয় স্বীকার করেছে তার কিছু নয় বটে, তবে ওর দিদিকে এজন্য মাসির কাছে অষ্টপ্রহর গঞ্জনা সইতে হয়। রাগ একটু পড়তে গঞ্জনার কারণটা সাহা তলিয়ে বুঝতে চেষ্টা করেছে, কিন্তু সব কিছুর উপরেই আবছা পর্দা একটা পড়েই আছে যেন। শেষে স্বভাবসুলভ অসহিষ্ণুতায় বলে উঠেছে, কেন মাসি গঞ্জনা দেয় কেন? আমরা তো শুধু ঘুরে বেড়াই আর ফল খাই, তাতে কি হয়েছে? সঙ্গে সঙ্গে বিনয়কেষ্ট হেসে উঠেছে। জোর হাসি নয়, জোরে সে হাসি না, বড় নরম নরম হাসি। সেই হাসি ভরা চোখ দুটো সাহার সর্বাঙ্গে ঘুরে বেরিয়েছে একবার, তারপর এদিকে ওদিকে চেয়ে চটপট চাপা গলায় গান বানিয়েছে। রাধে, ফল খাওয়া ভালো নয়, ওপল খেলে ওষুধ হয়। ওই ফলের ফল ধরলে পরে রাজার বদ্যি কিছু নয়। পাছে কেউ শুনে ফেলে বিনয়কেষ্ট সেই ভয়, কিন্তু রাগ তাপ ভুলে সাহা হিহি করে হেসে গড়িয়েছে একেবারে। কেষ্টদাদাকে এই জন্যই এত ভালো লাগে তার, কিন্তু নিরিবিলিতে সে অস্পষ্ট পর্দাটায় কিছু যেন হালকা হয়েছে, কিছু যেন উপলব্ধি করতে পেরেছে। আরও বেশি পেরেছে সেই দিনই বিকেলে নন্দর সঙ্গে হাত ধরাধরি করে সেদিন একেবারে গোয়াল ফেলানির শ্মশানে গিয়ে হাজির হয়েছিল তারা। শ্মশান সম্বন্ধে সাহার অনেক দিনের কৌতূহল, অনেক দিন বলেও নন্দকে রাজি করাতে পারেনি, তার অপদেবতার ভয়। সেদিন আসন্ন সন্ধ্যায় বলতে গেলে সাহাই একরকম জোর করে টেনে নিয়ে গিয়েছিল তাকে। নন্দর কাছে সাহা কেষ্টদার ফল খাওয়ার গানের গল্প করছিল আর হাসছিল। শুনে নন্দও হাসতে চেষ্টা করছিল, হাসি আসছিল না। আনন্দ হচ্ছিল খুব, কিন্তু সে আনন্দটা যেন বর্ষাভিরাম জ্বালার মতো। জিভ আর গলার ভিতরটা শুকনো লাগছিল নন্দর। সাহার সেদিনের গোয়াল ফেলানির শ্মশান দেখে আসার প্রস্তাবে আপত্তি করেনি সে। অনেকটা পথ, অনেকক্ষণে নিরিবিলি সঙ্গের প্রত্যাশা। সরস্বতীর পাড় গড়িয়ে চড়াই আড়াল হবার সঙ্গে সঙ্গে সাহার হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল। শ্মশানে যাওয়ার এটাই একমাত্র শর্ত যেন। নতুন স্থানে হানা দেওয়ার রোমাঞ্চে সাহা সেদিন আর আপত্তি করেনি। হাতে মাঝে মাঝে একটু জোরেই চাপ পড়ছিল, তাতেও না। একবার শুধু তার মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করেছিল, তোর ভয় করছে নাকি? নন্দ জবাব দেয়নি। ভয় ডর আর একটুও ছিল না, কিন্তু নিরুত্তর থেকে ভয় ভয় যে করছে সেই ভাবটাই দেখালো। নরম ঈষদুষ্ণ হাতের উপর ওর হাতের মুঠোটা আরও একটু শক্ত হলো।